গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ওকে, তো ব্লগের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি ব্লগে কি ডিসকাস করব। বাট তার আগে চলো করে নিয়ে যাক রোজকার কিছু সিম্পল কাজ। সত্যি বলতে এবার কিন্তু ক্যালগারিতে ঠান্ডা নেই বললেই চলে। জাস্ট লাস্ট 2 দিন একটুখানি টেম্পারেচার কমেছিল, -20 মতন হয়েছিল। বাট আবার জেকে সেই -1 নর্মাল টেম্পারেচার একদম। আগেরবার যেখানে মোটামুটি প্রায় দিনই -20 -25 থাকতো, তো এইবার একেবারেই আলাদা। তো আমার কিচেনের অবস্থা প্রচণ্ড খারাপ, বিকজ লাস্ট 2 দিন ধরে কোনো গরম জল আসেনি। আমি জানি না শুধু আমার অ্যাপার্টমেন্টের সমস্যা কিনা, বাট আমরা মেল করেছিলাম, বাট এখনো কোনো গরম জল আসেনি। আমি বাসন মাজতে পারছি না, মানে স্নান করলে তুমি ঝপাঝপ ঢেলে ফেললে ওটা একরকম হয়ে যায়, বা গরম জল করে স্নান করলে। বাট এখানে ব্যাপারটা হয়ে গেছে যে এই ঠান্ডা কনকনে জলে আমি মানে আর পারছি না, যেইটুকু দরকার সেটুকু আমি বাসন মাজছি। যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। 11টা 20 মতন বাজে বোধহয়। কি করবো সব দেখাবো, এবং যেটা নিয়ে আজকে অ্যাকচুয়ালি ডিসকাস করবো সেটা তো অবশ্যই ডিসকাস হবে। চলো। সো আজকে আমি এখনো কিছু খাইনি, আমার খিদেও পাইনি। আমি শুধু একটু ওই কি বলে ওটাকে ডিটক্স ওয়াটার খেয়েছিলাম। তো অনেক দিন মুগ ডাল বানাই না, তো আজকে আমার মঙ্গলবার, আমাদের মঙ্গলবার, আমরা যেহেতু ভেজ খাই মঙ্গলবার দিন, তো আজকে ভাবলাম চলো একটু নিরামিষ ভেজ ডাল, যেটা মুগ ডাল, সেটা বানানো যাক। এবং তার সাথে অবশ্যই করে পোস্ত, মানে এটা তো আমার ফেভারিট কম্বিনেশন, বলে লাভ নেই। তো পোস্ত বানাবো আর ভেজ ডাল বানাবো। পোস্তটা তবে শুধু আলু পোস্ত নয়, আলু ফুলকপির পোস্ত বানাবো। তো চলো যা যা করি সব দেখাবো, এবং কিভাবে দিনটা কাটায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে বাজে মোটামুটি 1:30 এখন, আর আমার মোটামুটি ঘর পরিষ্কার। আজকে ঘর আমি মুছিনি, ঘর পরিষ্কার করা, রান্না করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আজকে কি কি বানিয়েছি। ওয়েট, সো এই তোমাদের দেখাচ্ছি আজকে আমার ঘরের রান্না। এখানে ফার্স্টেই আছে একটা ভেজ ডাল, একদম বিয়েবাড়ি স্টাইলে, একদম ভেজ। তারপরে আছে আমার ফেভারিট একদম ফুলকপি আলু পোস্ত, একদম পোস্ত বেশি করে দিয়ে। আর এখানে এটাও আমার ভীষণ ফেভারিট, এটা হলো একটুখানি ওই রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ক্যারেট গাজর দিয়ে পালং শাক। হ্যাঁ, এটা একটা ঝোল মতন, এটা ভীষণ আমার মা দারুণ করে, আর মা পোস্ত তো দারুণ করে। তো এই, আর এই তরকারিটা একটুখানি ছিল উচ্ছের একটা তরকারি। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি গুড্ডুর জন্য, কারণ ওই এগুলো খাবে আজকে। তো এই হলো আমার আজকের রান্না বান্না, যেগুলো আমার কমপ্লিট। আর আমি দেখছি এখন একটুখানি মুভি, ব্যাস দিনের বেলার কাজ আমার শেষ আপাতত। সো হাই, আমি আবার চলে এসেছি মোটামুটি ঘরে সব কাজ করে টোরে। আর ভেবেছিলাম বাসন টাসনগুলো মেজে নেব, কিন্তু ওই যে বললাম জলের সমস্যা, ঠান্ডা জল পুরো, সেজন্য স্নানটাও করিনি এখনো। পরে করব, গরম জল হয়তো করতে হবে, নাহলে চলে আসলে ভালো কথা। এবার আমরা আসি মোদ্দা কথায়, যেটা নিয়ে আজকে ডিসকাস করবো বা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, সেই জিনিসটা যে ক্যানাডায় বাড়ি ভাড়া কীরকম হয়। স্পেশালি যদি বলি আমি যেই শহরে থাকি ক্যালগারি, এখানে বাড়ি ভাড়া রুম রেন্ট কীরকম কী হয়। তো ফার্স্টে আমি বলে রাখি, এখানে এসে বাড়ি নিতে গেলে 2 রকম অপশান তোমার কাছে থাকবে। বেসিক আমি বলছি, সেখানে একটা হয় বেসমেন্ট, মানে ব্যাক ইন ইন্ডিয়া আমাদের বাড়ি ঘরগুলো 1 তলা 2 তলা 3 তলা যেরকম হয়, এখানে কিন্তু একটা বেসমেন্ট ম্যান্ডেটরি, যেটা মেন ফ্লোরের নিচের ফ্লোরে থাকবে। এখানে প্রতিটা বাড়িতে এই জিনিসটা হবে, এবং টাউন হাউস টাইপের হয়। টাউন হাউস অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় আমি এখানে ছবি দিয়ে দেবো। এবং ওর তলায় থাকে বেসমেন্ট। বেসমেন্ট হলো একটা তোমার 1 BHK হতে পারে, 2 BHK, মানে ওপর তলাটা যেরকম ডিজাইন, নিচ তলাটা সেরকম। তুমি চাইলে পার্ট করে নিতে পারো, বা পুরো একটা হল ঘরও রাখতে পারো, ঠিক আছে। যারা বাড়ি করে তারা মোটামুটি এই জিনিসটা করেই রাখে, করতে হয় এখানে। তো তুমি চাইলে সেখানে থাকতে পারো ভাড়া, আমি শুধু ভাড়ার ব্যাপারেই বলবো। আর না হলে অ্যাপার্টমেন্ট, যেরকম আমরা থাকি, কোনো একটা বড় বিল্ডিং, সেখানে কোনো একটা ফ্লোরে কোনো একটা রুম তোমার জন্য। তো এখানে এগুলো কীরকম খরচা, আর কেনই বা লোকে বেসমেন্ট নেয়, কেনই বা অ্যাপার্টমেন্ট নেয়, কী বৃত্তান্ত। ফার্স্টে তো মানুষ থাকার জন্য একটা জায়গা ভীষণ দরকার হয়। এখানে বেসমেন্ট নিতে গেলে কীরকম কী, ডাউন টাউনে থাকি আমরা। ডাউন টাউন হলো যেটা তোমার বলতে পারো যে সিটির একদম মানে মিডল অফ দ্য সিটি, যেখান থেকে মোটামুটি ট্রানজিট বা সব কিছু খুব ইজিলি পাওয়া যায়। তো সিটির মধ্যে মানে এই মেন জায়গাটা টাউন টাউনে তোমার যেটাকে বলে বেসমেন্ট একটু কম, বাড়ি একটু কম থাকে, নেই এটা নয়, আছে, বাট একদম একটু কম থাকে। একটু দূরে যেগুলো, সেসব জায়গায় কিন্তু
বা তোমার বাড়ি বেশি হয়, টাউন হাউস বলো যাই বলো, এবং সেখানে বেসমেন্টগুলো বেশি পাওয়া যায়। বেসমেন্টের সুবিধা অসুবিধা, বেসমেন্ট হলো বাড়ির নিচে তুমি থাকছো, চারপাশ পুরো তুমি কিছু দেখতে পাবে না, মানে দেখতে পাবে না বলতে অন্ধকার টাইপেরই থাকবে বেশিরভাগটা, হয়তো খুব জানলা থাকবে ছোট, সেখান থেকে খুব বেশি ভালো ভিউ তোমার আসবে না। এগুলো হলো বলতে পারো যে অসুবিধা কি বেসমেন্টে। বাট সুবিধা যদি বলো, তোমার সব কিছু দেওয়া থাকবে, কিচেন থেকে শুরু করে, যদি সেভাবে যে ভাড়া দেবে তাকে তো সব কিছু মানে একদম তৈরি করে দিতে হবে না, তাহলে সেগুলো সব কিছু থাকবে। বাট অসুবিধা হবে কি, এই যে তুমি একটা অ্যাপার্টমেন্টে যদি উঁচু ফ্লোরে থাকো বা যেখানে থাকো, তোমার একটা ভিউ থাকবে, একটা ওই জিনিসটা থাকবে না। ইদার তুমি বাড়ির বাইরে যাও তখন তুমি দেখতে পাবে, বাট সেটা ঘর থেকে সেটা তুমি ফিল করতে পারবে না। এবার বলে বেসমেন্ট নেওয়ার, যদি তুমি কোথাও কিছু ফ্লোর না পাও, কিছু না পাও, তাহলে তো বেসমেন্ট ইজ দ্য বেস্ট অপশন না। যদি না পাও তখন তোমাকে নিতে হবে। সেকেন্ড হলো বেসমেন্টের ভাড়া একটু কম হয়, আমি যতদূর জানি বেসমেন্টের ভাড়া তুলনামূলক কম হয়। এখানে লাস্ট 2 বছরে প্রচুর পরিমাণে ভাড়া বেড়েছে, রেন্ট বেড়েছে প্রচুর পরিমাণে, এবং আমি শুনছি এখন নাকি আস্তে আস্তে কমতে চলেছে। সেটা আমার কাছে কোনো প্রুফ নেই, বাট আমি শুনেছি বেশ কিছু জায়গায়। তো সেইভাবে দেখতে গেলেও বেসমেন্টে মোটামুটি তোমার $1,000-1,200 এরকম তো লেগেই যায়। $1,000-1,200 আমি বলে দিচ্ছি আজকের রেটেও যদি সেরকম হয়, 60 টাকা মতন করে তুমি যদি ধরো, তাহলে 60,000 থেকে 6-12-72,000 টাকা, এটা হলো তোমার মাসের রুম রেন্ট। ঠিক আছে, যদি তুমি বেসমেন্টে থাকো। এটা আমি বেসিক বললাম, এর বেশিও হতে পারে জায়গা বিশেষে, এর থেকে কমও হতে পারে। যদি কেউ শেয়ারে থাকে সেক্ষেত্রে কম হয়ে যাবে। আরেকটা জিনিস, শীতকালে প্রচণ্ড কষ্টকর হয় বেসমেন্টে থাকাটা, নিচের যেহেতু। তো এই হলো মোটামুটি বেসমেন্টের সম্বন্ধে আমি আইডিয়া দিলাম। এবার আমি বলবো আমরা যেই রকম অ্যাপার্টমেন্ট, বড় বিল্ডিংগুলো যেগুলো দেখতে পাই বেসিক্যালি, সেই ফ্ল্যাট বলতে পারো, সেখানে থাকতে গেলে কীরকম কি, কেন থাকি, কি বৃত্তান্ত কি। এবার বলে রাখি, ফ্ল্যাট 2 BHK হতে পারে, 1 BHK হতে পারে, বা স্টুডিও অ্যাপার্টমেন্ট হতে পারে। স্টুডিও অ্যাপার্টমেন্ট আশা করি জানো যে একসাথে সব কিছু থাকবে, শুধু ওয়াশরুমটা আলাদা থাকবে, বাকি তোমার বসার ঘর, শোয়ার ঘর সেটাই একটা, সেখানে আলাদা আলাদা পার্ট করে তোমাকে করতে হবে। তো এটাও একটা হতে পারে। আরেকটা হতে পারে 1 BHK, যেমন 1 BHK-তে একটা বেডরুম থাকবে, ওয়াশরুম থাকবে, কিচেন ডাইনিং একসাথে থাকবে, একটা লিভিং রুম থাকবে আর ব্যালকনি, ব্যাস। আর 2 BHK-তে 2টো রুম আর বাকি সব একই। তো এখানে যদি বলো 1 BHK রুম স্টার্টিং ফ্রম 1,200+ ওকে, এবং সেটা আপ টু 3,000 পর্যন্তও যেতে পারে, মানে প্রায় 72,000 থেকে শুরু হয়। এবার এটা কিন্তু জায়গা বিশেষে, তুমি কোন জায়গায় ঘর নিচ্ছ, এবং সেটা 3,000 মানে 3-6-18, 1,80,000 বা তার বেশিও হয়তো হতে পারে, যত বেশি ফার্নিশ, যত বেশি সুন্দর তুমি নেবে। এবার বলে রাখি যে এই বিল্ডিংগুলোতে কি থাকে, কি বৃত্তান্ত। তোমার বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে তুমি থাকছো সেই বিল্ডিংয়ে তোমার একটা রিক্রিয়েশন রুম থাকবে, সেই বিল্ডিংয়ে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, এগুলো থাকবে। আর তোমার রুমে কি থাকবে, অনেক ক্ষেত্রে রুমগুলোতে তোমার লন্ড্রি দেওয়া থাকে, তোমার আলাদা করে লন্ড্রি দেওয়া থাকে রুমে, অনেক ক্ষেত্রে নেই। আমাদের বিল্ডিংয়ের কথা আমি পরে আসছি। এবং ডিশ ওয়াশার, ওভেন, ফ্রিজ, এভরিথিং থাকে ওখানে। ঠিক আছে, এগুলো থাকে। এবার আমি বললাম যে মোটামুটি এইরকম ভাড়াটা হয়। এবার সবাই চাইবে একটু কম, যতটা কমে থাকা যায়। এবার আমি আসছি আমাদের বিল্ডিংয়ে। আমি এখানে প্রায় 2 বছর হতে চললো, আমি যবে থেকে এসেছি এখানে আছি। তো এইখানে যদি বলি, আমাদের বিল্ডিংটা সুন্দর বিল্ডিং, এবং বিল্ডিংটা অনেক পুরনো বিল্ডিং। নতুন যত বিল্ডিং সেগুলোর তোমার ভাড়াটা, রেন্টটা বেশি হয় তুলনামূলকভাবে পুরনো বিল্ডিংয়ের তুলনায়। বাট বিষয়টা কি জানো তো, যেগুলো পুরনো বিল্ডিং আমি যত দেখেছি সেগুলো কিন্তু স্পেসিয়াস বেশি হয়। যেমন ধরো আমার এই 1 BHK-টা প্রায় 600-650 ফিট, 650 স্কোয়ার ফিটেরও বেশি পরিমাণে। ঠিক আছে, বেশ অনেকটা স্পেসিয়াস। বাট যেগুলো নতুন বিল্ডিং হয়তো অ্যামিনিটিস বেশি থাকে, বাট সাইজটা একটু ছোট হয়। তো আমার বিল্ডিংয়ে আমার যেগুলো বললাম, রেফ্রিজারেটর বলো, তোমার কি বলে, ডিশ ওয়াশার নেই, রেফ্রিজারেটর, ওভেন এগুলো তো দেওয়াই থাকে। ডিশ ওয়াশার আমার কাছে নেই, অ্যান্ড আমার ঘরে লন্ড্রি নেই, যেটার জন্য আমাকে নিচে যেতে হয়, ওখানে সব করা আছে সিস্টেম, ওখানে গিয়ে আমাকে করতে হয়। আর বাকি রিক্রিয়েশনের যেগুলো থাকা সেগুলো থাকে। এই হলো আমার বিল্ডিং। এবার আমার এই বিল্ডিংয়ের জন্য, এবং কেন আমি এখানে আছি সেটাও একটা বড় কথা। এইখানে আছি, সুন্দর ভিউ, সুন্দর, আমার এখান থেকে দেখেছো হয়তো। আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। সব থেকে বড় সুবিধা, যেহেতু আমাদের কোনো গাড়ি নেই এখানে, এবং এখানে ট্রানজিট, তোমার ট্রান্সপোর্টেশনের জন্য খুব সুন্দর জায়গা। মানে আমি যখন বিল্ডিং থেকে নিচে নামবো লিফটে করে, এবং আমার 30টা সেকেন্ড লাগে আমার স্টেশনটায় পৌঁছাতে, আমি কোথাও যদি যেতে চাই, যেদিকেই যাই না কেন। তো সেই জন্য যদি বলতে চাও তাহলে তো খুবই সুন্দর, খুবই সুবিধা, যার জন্য এই জায়গাটা আমাদের জন্য বেস্ট। যখন তখন ট্রেন, বাস সবই পাওয়া যায়। অ্যান্ড এবার যদি প্রশ্ন করো যে কত কি রেন্ট, এবার রেন্ট ডিপেন্ড করে, সেটা বলছি। বাট যদি সেরকম বলো, প্রায় 1450 থেকে 1600
50 এর মধ্যে রেন্ট কম বেশি থাকে। এবার কেন বলছি যে এক্স্যাক্ট রেট নয় কেন, আজ থেকে 3 বছর আগে ধরে নাও কেউ এসছে, তখন হয়তো ভাড়া ছিল $1400, ঠিক আছে, সে হয়তো একটা 3 বছরের এগ্রিমেন্ট করেছে, তাহলে 3 বছর তাকে সেই টাকাটাই দিতে হবে, ঠিক আছে। ভাড়া যদি বাড়েও তাহলেও কিন্তু তার বাড়বে না। তো তুমি যদি এগ্রিমেন্ট করে থাকো তাহলে তোমার ভাড়াটা সেখানেই থাকবে সেই সময়ের জন্য, আর যদি না করে থাকো তাহলে বছর বছর বাড়বে তো অবশ্যই। তো এই মোটামুটি আমি আইডিয়া দিলাম। তাহলে মোটামুটি 1400 থেকে 1600 তোমরা হিসাব করে নাও 60 দিয়ে। এটা মোটামুটি ভাড়া থাকে, এটা অ্যাভারেজ বলতে পারো, মানে নর্মাল মধ্যবিত্ত মানুষের থাকার জন্য এখানে যারা আসে তাদের জন্য এইরকম। আর বাকি তোমার এর বাইরেও আমার বিল্ডিংয়ে কিছু খরচা থাকে, যেগুলো ধরে নাও এই লন্ড্রির জন্য, সেটা তুমি যদি একবার লন্ড্রিতে যাও জামা কাপড় নিয়ে সব কিছু করে, তোমার কাচতে এবং সেটা শুকাতে $7 $750 টোটাল লেগে যায়। ওকে, একটা ইলেকট্রিসিটি বিল থাকে, সেটা আলাদা করে পে করতে হয়। তো বাকি সব কিছু আছে, বাট সুবিধা একটা জিনিস আছে এখানে, সেটা হলো তোমার ঘরে যদি কোনো প্রবলেম হয়, লাইক যে কোনো কিছু, হয়তো তোমার জলের কলের সমস্যা হচ্ছে বা যে কোনো রকম যেগুলো সমস্যা হয় না, তুমি সেগুলোর জন্য কিন্তু ফ্রি সার্ভিস এখানে পেয়ে যাবে, সেটার জন্য তোমাকে কোনো রকম পে করতে হবে না। তো এই আমি আমার বিল্ডিং সম্বন্ধে এবং কানাডায় মোটামুটি ঘর ভাড়া কীরকম কী হয় আমি একটা আইডিয়া দিলাম। আশা করি তোমরা একটা আইডিয়া পেলে এখান থেকে, আর বুঝতে পারলে ব্যাপারটা অ্যাকচুয়ালি কীরকম হয়। তবে সিটি বেসে সেগুলো চেঞ্জ হয়, যেই সিটিতে যেরকম যা, তো সেটা চেঞ্জ হয়। আমি ক্যালগারির কথা স্পেশালি আজকে বললাম, এবং হোপফুলি শুনছিলাম যে ভাড়া আস্তে আস্তে নাকি কমবে, বিকজ প্রচুর লোক চলে গেছে এখান থেকে ছেড়ে, ক্যালগারি ছেড়ে অনেক লোক চলে যাচ্ছে শুনেছি। ডোন্ট নো, হলে সেটাও জানাবো। তো আমার ভিডিও আজকে এইটুকুই। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই করে জানিও, আর যদি এরকম টাইপের ক্যালগারি কানাডা সম্বন্ধে আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ জানিও। ততক্ষণ সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টেক কেয়ার।